দেবেন্দ্র মিত্রের ছোট গল্প। হয়তো গভীর দুর্যোগের রাত্রি, ভীত শহর যেন এই অন্ধকার ঝড়ের রাত্রে নিরাপদ আশ্রয়ে নিজেকে সংকুচিত করিয়া গোপনে রাখিতে চায়। নির্জন পথের যেখানে যেখানে গ্যাসের আলো পড়িয়াছে সেখানে মাটি আর চোখে পড়ে না, শুধু বৃষ্টি ধারাহত জল চিকচিক করিতেছে দেখা যায়। পথের ধারের গাছগুলো ঝড়ের তাড়নায় অসহায় বন্দির মতো মাটির শৃঙ্খল ছিঁড়িবার জন্য যেন উন্মত্ত হইয়া উঠিয়াছে। এমনি রাত্রিতে আকাশের উৎপীড়নে বিপর্যস্ত পৃথিবীকে হঠাৎ বড় অসহায় বলিয়া মনে হয়। অকস্মাৎ যেন এই ক্ষুদ্র গ্রহটির দুর্বল কয়েকটি প্রাণীর ভবিষ্যৎ সম্বন্ধে গভীর হতাশায় মন আচ্ছন্ন হইয়া যায়। পথের ধারে গ্যাসের আলোগুলি কেমন নিষ্প্রভ হইয়া গেছে সমস্ত মানব জাতির আশার সঙ্গে। কেন জানি না তাহার একটি উপমা বারবার মনে পড়ে আসিতে চায়। বাস হইতে নামিয়া নির্জন কর্দমাক্ত পথ দিয়া বৃষ্টির ঝাপটা হইতে দেহকে বাঁচাইবার নিষ্ফল চেষ্টা করিতে করিতে এমনই সব চিন্তা লইয়া বাড়ি ফিরিতেছিলাম। কিন্তু মানব জাতির ভবিষ্যৎ সম্বন্ধে অস্পষ্ট হতাশা ছাড়া আরেকটি ভয় মনের গোপনে ছিল। সে আশঙ্কা ব্যক্তিগত ও তাহার হেতু অত্যন্ত স্পষ্ট। পথ অনেকখানি, মাঝে একটা নতুন অর্ধসমাপ্ত সেতু আর পার হইতে হইবে। সেতুটি এখনো চলাচলের উপযুক্ত হইয়া ওঠে নাই, চলিবার রাস্তা সংকীর্ণ, ধারে রেলিং দেওয়া হয় নাই। সাধারণ অবস্থাতে একটি কাঠের তক্তার ওপর সন্তর্পণে পা রাখিয়া চলিতে হয়। এই দুর্যোগের রাত্রে সে সেতু পার হইতে বিশেষ বিপদের সম্ভাবনা। মনে মনে সেই বিপদের সম্মুখীন হইবার জন্যই সাহস সঞ্চয়ের চেষ্টা করিতেছিলাম। পোলের নিকট আসিয়া কিন্তু অনেকটা আশ্বস্ত হইলাম। সারাদিনের ভেতর পোলটির নির্মাণ কার্য বেশ অগ্রসর হইয়া গিয়াছে। ধারে রেলিং দেওয়া হয় নাই, কিন্তু কাঠের তক্তার ফাঁক দিয়া গলিয়া পড়িবার ভয় আর নাই। কাঠগুলি মজবুত করিয়া ইতিমধ্যে জোড়া হইয়াছে। চেন দিয়া ঝোলানো পোলটি ঝড়ের বেগে দুলিতেছিল। ভয় যে একটু না হইতেছিল এমন নয়, কিন্তু শেষ পর্যন্ত মরিয়া হইয়া তাহার উপর পা বাড়াইয়া দিলাম। পোল পার না হইলে এই ঝড় বৃষ্টি মাথায় করিয়া আরো 1 মাইল পথ ঘুরিয়া যাইতে হয়। পা দিয়াই বুঝিলাম ঝড়ের সহিত যুঝিয়া এই দোদুল্যমান পোল পার হইয়া যাওয়ার কথা নয়। শুধু সাহস নয়, শক্তিরও প্রয়োজন। ঝড়ের বেগ খোলা নদীর ওপর এমন প্রচন্ড হইয়া উঠিয়াছে যে প্রতি মুহূর্তে একেবারে নিচে গিয়া পড়িবার সম্ভাবনা। লোকজন কেহ কোথাও নাই। এই জনহীন সেতুর ওপর অহংকার বিসর্জন দিয়া হামাগুড়ি দিয়া গেলেই বা ক্ষতি কি? চিন্তা করিতে করিতে কিছু দূর অগ্রসর হইয়াছি, এমন সময় থমকিয়া দাঁড়াইয়া পড়িলাম। পোলের এপার হইতে একটি টিমটিমে কেরোসিনের বাতি প্রাণপণ চেষ্টা করিয়া ওপারের অন্ধকারকে একটু তরল করিতে পারিয়াছে মাত্র। সেই তরল অন্ধকারে 2টি অস্পষ্ট মূর্তি চোখে পড়িল। তাহারা ওধার হইতে পোল পার হইবার জন্য চেষ্টা করিতেছে। তাদের একটি মূর্তি নারীর। এই অন্ধকার দুর্যোগের রাত্রে 2টি নরনারী কি এমন প্রয়োজনে এই বিপদ সংকুল সেতুপথ পার হইতে আসিয়াছে? একথা ভাবিয়া সেদিন থমকাইয়া দাঁড়ায় নাই। এই দুর্যোগের রাত এরূপ ব্যাপার যতই কৌতূহলজনক হোক না কেন, বিস্ময়কর নয়। কিন্তু ওপারে তরল অন্ধকারে 2টি নাতিস্পষ্ট নরনারীর মূর্তি যে আচরণ চোখে পড়ল তাহা সত্যি অসাধারণ। মেয়েটি আসিতে চায় না, শুধু পোল পার হইবার ভয়ে, না আর কোনো গভীরতর আশঙ্কা জানি না। সমস্ত শক্তি দিয়া প্রাণপণে পুরুষটির আকর্ষণ সে যেন প্রতিরোধ করিতে চাইতেছিল। ঝড়ের শব্দের ভেতরে দিয়া তাহাদের যে কয়েকটি কথা শুনিতে পাইতেছিলাম তাহাতে পুরুষটি তাহাকে আশ্বাস দিতে চাইতেছে বলিয়াই মনে হইল। ঝড়ের সহিত যুঝিয়া তখন সেতুর মাঝামাঝি আসিয়া পৌঁছিয়াছি। দেখলাম শেষ পর্যন্ত মেয়েটি অত্যন্ত যেন অনিচ্ছার সহিত রাজি হইয়াছে। পুরুষটি তাহার হাত ধরিয়া
ওদিক হইতে পোলের ওপর অগ্রসর হইতে লাগিল। আরো খানিকটা অগ্রসর হইয়া তাহাদের মুখোমুখি হইলাম। পুরুষ ও মেয়েটি উভয়ে সর্বাঙ্গে 3 পুরো কাপড় মুড়ি দিয়া আছে, কিন্তু সেই কাপড়ের জঙ্গলের ভেতরে কেরোসিন তেলের বাতির অস্পষ্ট আলোকে মেয়েটির মুখটি চকিত দেখিয়া আর একবার চমকিয়া উঠিলাম। শীর্ণ রুগ্ন মুখে 2টি দীর্ঘায়ত চোখ, সে চোখে অসহায় আতঙ্কের যে ছবি প্রত্যক্ষ করিলাম তাহা মানুষের চোখে সম্ভব বলিয়া ভাবি নাই। কৌতূহল বাড়িয়া যাইতেছিল, কিন্তু উপায় কি? পোল প্রায় পার হয়ে আসিয়াছি, এমন সময় পেছনে অমানসিক চিৎকার শুনিয়া চমকিয়া ফিরাইয়া দাঁড়াইলাম। সর্বনাশ! আমার চোখের ওপর অসহায় চিৎকার করিয়া মেয়েটি পোলের ধার হইতে টাল সামলাইতে না পারিয়া নিচে পড়িয়া গেল। যথাসম্ভব তাড়াতাড়ি সেখানে ছুটিয়া গেলাম। পুরুষটি বোধহয় আতঙ্কে হতবুদ্ধ হইয়া গিয়াছিল। যেভাবে সে কাঠের মতো আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া আছে, তাহাতে তাহার নিকট কোনো সাহায্য পাইবার আশা নাই বুঝিলাম। কিন্তু অন্ধকারে ঝড়ের ভেতর গভীর নদী হইতে মেয়েটির উদ্ধার করিবার জন্য আমি বা কি করিতে পারি? এতক্ষণে স্রোতের টানে সে কোথায় তলাইয়া গিয়াছে কে জানে। সাঁতার জানিলেও এই রাত্রে তাহাকে নদী হইতে উদ্ধার করা একরকম অসম্ভব। সাঁতারও জানি না। হঠাৎ বহু নিম্ন হইতে অস্পষ্ট কাতর আহ্বান শুনিয়া চমকিয়া উঠিলাম। পর মুহূর্তে তাহার শাড়ির প্রান্তটুকু চোখে পড়িল। পড়িবার সময় তাহার শাড়ির একটি অংশ কেমন করিয়া লোহার একটি বল্টুতে আটকাইয়া গিয়াছে। মেয়েটি জলে পড়ে নাই, কাপড়ের সহিত জড়াইয়া নিম্নমুখ হইতে অন্ধকার নদীর ওপর ঝুলিতেছে। ঠেলা দিয়া অপরিচিত লোকটি আচ্ছন্ন ভাব দূর করিয়া চেষ্টা করিলাম, বলিলাম, শিগগির এসে ধরুন, এখন হয়তো টেনে তুলতে পারি। লোকটি যন্ত্রচালিতের মতো আসিয়া আমার আদেশ পালন করিল। মেয়েটি সেদিন নিশ্চিত মৃত্যু হইতে শেষ পর্যন্ত রক্ষা পাইয়াছিল। কৃতজ্ঞতা বিনিময়ে তখন সময় ছিল না, পরিচয় জিজ্ঞাসাও নয়, নইলে অনেক কথাই হয়তো শুনিতে পারিতাম। সাবধানে তাহাদের পার করিয়া দিয়া আবার সেই পোলের ওপরে দিয়া সব ভয়ে পার হইবার সময় যে কয়টি কথা শুনিতে পাইয়াছিলাম তাহাতে আমার মনে চিরন্তন সন্দেহ ও বিস্ময় জাগাইয়া রাখিয়াছে। মেয়েটি পুরুষের সহিত চলিয়া যাইতে যাইতে বলিতেছিল, কি আশ্চর্য, দেখো, পড়ে যাবার সময় আমার যেন মনে হলো তুমি আমায় ঠেলে দিলে। পা ফসকে তো পড়িনি, আমায় যেন ঠিক মনে হলো তুমি ঠেলে দিলে। তাহাদের কথা ক্রমশ অস্পষ্ট হইয়া আসিতেছিল। লোকটির হাসি শুনিতে পাইলাম। সে যেন বলিতেছিল, পাগল, কি যে বলো, আমি ঠেলে দেব তোমায়। সে ঘটনাটি ভুলিতে পারি নাই। সময়ে অসময়ে সে বিপদ সংকুল সেতুর ওপর অস্পষ্টভাবে দেখা মূর্তি দুইটি সম্ভবত নানা সন্দেহ, নানা প্রশ্ন মনে জাগে। তাহারা সেই ঝড়ের রাত্রে কেন, কোথা হইতে সে পোল পার হইতে আসিয়াছিল? মেয়েটি কেমন করিয়া পড়িয়া গিয়াছিল? রক্ষা পাইয়া অমন কথাই বা সে বলিল কেন? এবং তাহার পর তাহারা কোথায় যে গেল তাহার কিছু জানি না। তবু তাহাদের সম্বন্ধে অস্পষ্টভাবে নানা কথা মন রচনা করে। সে অসাধারণ ঘটনা ও সে অস্পষ্ট দেখা দুইটি মূর্তিকে কেন্দ্র করিয়া একটি কাহিনী মনের ভেতর আপনা হইতেই গড়িয়া ওঠে। প্রকাণ্ড 7 মহলা দালান, কিন্তু এখন আর তাহার কিছুই অবশিষ্ট নাই। চারিধারে শুধু ভাঙা নোনা ধরা ইট, কাঠের স্তূপ। বাহির হইতে দেখিলে ভুতুরে পোড়ো বাড়ি বলিয়া মনে হয়। এই জরাজীর্ণ বাড়িটির কোনো গোপন কক্ষে এখনো তাহার মুমূর্ষু প্রাণ ধুকধুক করিতেছে, একথা সহজে বিশ্বাস করিতে প্রবৃত্তি হয় না। দিনের বেলায় সে প্রাণীর কোনো লক্ষণই দেখা যায় না। দেউড়ির সিং দরজা ভেদ করিয়া যে অসত্য গাছটি শাখায় প্রশাখায় বিলুপ হইয়া বাড়িয়া উঠিয়াছে তাহার পত্রছায়ার বসিয়া ঘুঘু ডাকে। কাঠ বেড়ালির দল নির্ভয়ে ভূতপূর্ব বাড়ির ধ্বংসাবশেষের ওপর দিয়া পরস্পরকে তাড়া করিয়া ফেরে। এই ধ্বংসাবশেষের অন্তরালে কোথায় মানুষের জীবনের ধারা বহিয়া চলিয়াছে তাহার সন্ধান পাহা সহজ নয়। রাত্রে কিন্তু বহু দূর হইতে দেখা যায় ধ্বংসস্তূপের মাঝখানে কোথা হইতে ক্ষীণ আলোকের রেখা আসিতেছে। এ বাড়ির ইতিহাস যাহাদের জানা নেই, বিদেশি সেই সব পথিক ভয়
যে পায় না এমন নয়। গাঁটছড়া বাধা হইয়া এই ধ্বংসাবশেষের পাশে একদিন লাবণ্য পালকি হইতে নামিয়াছিল। বাপের বাড়ি হইতে যে ঝি সঙ্গে আসিয়াছিল সে তো মাটিতে পা দিয়া ঝংকার দিয়া বলিয়াছিল, কেমন তোর বেয়াক্কেলে বেহায়াগা, এই বাড়িটার সামনে নামালে বরকনের অকল্যাণ হবে না। যে পুরোহিত বরপক্ষের হইয়া বিবাহ দিতে গিয়াছিলেন পথে তাহার সহিত পরিচারিকার কয়েকবার বাকযুদ্ধ হইয়া গিয়াছে। তাহার দিক দিয়া বিশেষ সুবিধা করিতে না পারিলেও সম্বন্ধনের দূরত্বটা ঘুচিয়া গিয়াছিল। তিনি দাঁত খিচাইয়া জবাব দিলেন, মর্মাগী, ভুতুরে বাড়ি হতে যাবে কেন? নিয়োগীদের 7 পুরুষের কোটা, এ তল্লাটে জানে না এমন লোক নেই। তোর কাছে হলো ভুতুরে বাড়ি। ঝি কপালে চোখ তুলিয়া সবিশ্বাসে বলিয়াছিল, ও মা, এরা বলে কি গো, এ পোড়া বাড়িতে মানুষ থাকে? তাহার পর কন্যার পিতার উদ্দেশ্যেই বোধ হয় কঠোর মন্তব্য করিয়া বলিয়াছিল, মিনসে পয়সা খরচের ভয়ে করলে কি গো, মেয়েটাকে সাপে কামড়ে মেরে ফেলতে এই জঙ্গলে পাঠালে? অবগুণ্ঠিত লাবণ্য তখন স্বামীর সহিত গাঁটছড়া বাধা হইয়া পালকি হইতে নামিয়াছে। পুরোহিত ঝিয়ের সহিত বাক্য ব্যয় নিষ্ফলন মনে করিয়াই বোধহয় পথ দেখাইয়া আগে চলিতে শুরু করিয়াছেন। পথ দেখানোটা কথার কথা নয়, একান্ত প্রয়োজন। ভাঙা ইট কাঠের স্তূপের ওপর দিয়া হাঁটুভর জঙ্গলের ভেতরে দিয়া সুরঙ্গের মতো অন্ধকার বহুদিনের সঞ্চিত শ্যাওলা ভ্যাপসা গন্ধ ভারাক্রান্ত পথ দিয়া পদে পদে হোঁচট খাইতে খাইতে লাবণ্য তাহার স্বামীর পিছু পিছু চলিতেছিল। পেছনে ঝি বাধ্য হইয়া তাহাদের অনুসরণ করিতে করিতে আপন মনে গজগজ করিতেছিল, 7 জন মেয়ে এমন বিয়ের কথা কোথাও শুনিনি মা। বিয়ে করতে এলো, তার বরযাত্রীও নেই, বরকর্তাও নেই, ট্যাং ট্যাং করে এক মরি পোড়া পুরোত এলো বরকে নিয়ে, আর খোঁজ নিলে না, শুধলে না, মেয়েটাকে হাত পা বেঁধে ধরে দিলে গা। আর এরা কোথাকার 8 খুঁটে গো, জ্ঞাত গোত্তর নেই, পাড়াপড়শি নেই, বিয়ে করে এলো তা বরকনের বরণ করতে এলো না কেউ। শ্যাল কুকুরের বিয়েতেও যে এর চেয়ে নেম কানুন আছে। লাবণ্য এত কথা শুনিতে বোধ হয় পায় নাই। আচ্ছন্নের মতো ভীত অসহায় ভাবে চলিতে চলিতে শুধু তাহার মনে হইতেছিল, কেহ যদি শুধু হাতটা বাড়াইয়া একবারটি তাহাকে ধরে তাহা হইলে সে বাঁচিয়া যায়। কিন্তু কেউ হাত বাড়াইল না। গজগজ করিতে করিতে এক সময় যে ঝংকার দেয়া উঠিল, বলি, ও মুখ পোড়া বামুন, কোন চুলোয় নিয়ে চলেছ শুনি? ব্রাহ্মণ এইবার উত্তর দিলেন, তোকে গোড় দিতে এরে মাগি। উত্তরে ঝি যাহা বলিতে শুরু করিল তাহাতে আর যাহাই হোক লাবণ্যের প্রথম স্বামী গৃহে পদার্পণে পুণ্যক্ষণ মধুর হইল না। ঝিয়ের আস্ফলন কতক্ষণ চলিত বলা যায় না। সহস অন্ধকার পথ কাহার সুমধুর কলহাস্য মুখরিত হইয়া উঠিল। ঝি চমকিয়া চুপ করিল। লাবণ্য ঘোমটায় ফাঁক করিয়া এই সুমধুর হাস্যের উৎস ঠাওর করিয়া দেখিবার চেষ্টা করিল। যে হাসিয়াছে তাহারই অপরূপ কণ্ঠ শোনা গেল, দাদা যে চুপি চুপি বউ এনে ফেলেছ গো। অন্ধকার পথ তখন শেষ হইয়াছে। সামনে নাতিবৃহৎ অঙ্গন এবং সেই অঙ্গনের চারিধার ঘিরিয়া ঘরের সারি। আলোতে আসিয়া দাঁড়াইতে শাক বাজানো থামাইয়া যে মেয়েটি আসিয়া লাবণ্যের মুখের ঘোমটা সরাইয়া আর একবার মধুর হাস্য সমস্ত বাড়ি মুখর করিয়া তুলিল, তাহার মুখের দিকে একটি নিমেষের জন্য চাহিয়া চোখ নামাইল লাবণ্যের বিস্ময়ে অবধি রহিল না। নারীর দেহে এত রূপ সম্ভব লাবণ্যের কখনো জানিবার সুযোগ হয় নাই। মেয়েটি হাসিয়া বলিল, ওমা, কেমন বউ গো, প্রণাম করে না কেন? প্রণাম করতে জানো না? তাহাকে প্রণাম করিতে হইবে কিছুই বুঝিতে না পারিয়া লাবণ্য হেঁট হইয়া মেয়েটিকে প্রণাম করিতে যাইতেছিল। মেয়েটি খিলখিল করিয়া হাসিয়া সরিয়া গিয়া বলিল, আমাকে নয় গো, আমাকে নয়, পিসিমাকে দেখতে পাচ্ছ না? লাবণ্য দেখিল, দেখিয়া বুঝি অজ্ঞাত একটু শিহরিয়া উঠিল। শকুনির মতো শীর্ণ বিভৎস মুখের কানায় একটি চোখের ভয়ঙ্কর দৃষ্টি দিয়া মূর্তিমতী জরা যেন তাহাকে বিদ্ধ করিতেছিল। লাবণ্যের সংসার শুরু হইল। ঝি 2 দিন থাকিবার পর ভুতুরে বাড়ি সম্বন্ধে নানারূপ অসংলগ্ন মন্তব্য করিয়া চলিয়া গিয়াছে। 4টি মাত্র প্রাণী এই বিশাল ভগ্ন প্রাসাদের অভ্যন্তরে অপেক্ষাকৃত নিরাপদ 3টি ঘরে বাস করে।
ওপরে নিচে চারিধারে শুধু আগাছার জঙ্গল ও অপব্যবহার্য পরিত্যক্ত ঘরের সারি। তাহার কোনোটির কড়ি কাঠ ঝুলিয়া ছাদ পরপর হইয়াছে, কোনোটা দেওয়াল ধসিয়া পড়িয়াছে। মাকড়সা, চামচিকে ও ইঁদুর তাহাদের সবগুলিকেই দখল করিয়া আছে। পুরো বাড়ির ঘরগুলির মতো বাড়ির বাসিন্দাগুলিও রহস্যময়। পিসিমা বলিয়া প্রথম দিন যাহাকে প্রণাম করিতে হইয়াছিল, তাহার দেখা বড় মেলে না। অন্ধকার একটি কোণের ঘরে সারাদিন তিনি খুটখাট করিয়া কি যে করেন, কিছুই জানিবার উপায় নাই। সে ঘরে কাহাকেও প্রবেশ করিতে দিতে যে তিনি চাহেন না, একথা বুঝিতে লাবণ্যের বিশেষ বিলম্ব হয় নাই। দৈবাত কখনো সামনাসামনি পড়িয়া গিয়া চোখাচোখি হইয়া গেলে তিনি এমন ভাবে তাহার দিকে তাকান যে অকারণে লাবণীর বুকের ভেতরে পর্যন্ত হিম হইয়া যায়। স্বামীকেও সে বুঝিতে পারে না। সারাদিন কাজকর্ম লইয়া একরকম সে ভুলিয়া থাকে। রাত্রে কিন্তু শয়ন ঘরে ঢুকিতে তাহার কেমন যেন ভয় করে। ঘরটি প্রকাণ্ড, কড়িকাঠ যেখানে যেখানে দুর্বল, সেখানে বাঁশের ঠেকো দিয়ে তাহাকে জোর দিবার চেষ্টা করা হইয়াছে বলিয়া বড় অদ্ভুত দেখায়। দুই ধারে দুইটি জানালা, একটি খুলিলে সম্মুখে প্রকাণ্ড বাঁশবাগান ও পুকুর চোখে পড়ে, আরেকটি বন্ধই থাকে। একদিন খুলিতে গিয়া ভয়ে আর লাবণ্য সে চেষ্টা করে নাই। সে জানালার পাশে অপব্যবহার্য একটি অন্ধকার ঘর, ভাঙা কাঠরা জঞ্জালের বোঝাই হইয়া আছে। জানালা খুলিবা মাত্র ঝটপট কিসের একটা শব্দ শুনিয়া সব হয় আবার লাবণ্য বন্ধ করিয়া দিয়াছিল। হয়তো চামচিকাই হইবে, কিন্তু লাবণ্যের ভয় যায় নাই। লাবণ্য ঘরে ঢুকিয়া হয়তো দেখে স্বামী আগে হইতে বিছানায় বসিয়া আছে। তাহার দিকে ভ্রূক্ষেপও নাই। সংকুচিত ভাবে সে খানিকক্ষণ দাঁড়াইয়া থাকে, তাহার পর ধীরে ধীরে হয়তো বিছানায় একপাশে বসে। স্বামী তবুও ফিরাইয়া চাহে না, নিজের চিন্তায় তন্ময় হইয়া থাকে। তাহার পর হঠাৎ এক সময় স্বামী তাহাকে জড়াইয়া ধরিয়া আদরে চুম্বনে একেবারে অভিভূত করিয়া দেয়। স্বামীর কঠিন বাহুবন্ধনের ভেতর নিশ্চিন্ত আরামে আত্মসমর্পণ করিতে গিয়া কিন্তু লাবণ্য সম্পূর্ণ সফল হয় না। তাহার মনের কোথাও যেন একটি বাধা থাকিয়া যায়। সস্নেহে তাহাকে কাছে বসাইয়া বাম বাহু দিয়া তাহার কণ্ঠ জড়াইয়া ধরিয়া স্বামী জিজ্ঞাসা করে, তোমার এখানে কোনো কষ্ট হচ্ছে না তো লাবণ্য? লাবণ্য ঘাড় নাড়িয়া জানায়, না, তাহার কষ্ট হইতেছে না। আমাকে তোমার পছন্দ হয়েছে তো? অত্যন্ত সাধারণ স্বামী স্ত্রীর প্রশ্নোত্তর। সজ্জল ভাবে বলিয়া লাবণ্য স্বামীর বুকে মুখ লুকাইয়া ফেলে। কিন্তু এই সাধারণ কথাবার্তা হঠাৎ অসাধারণ রূপ গ্রহণ করে। স্বামী সজোরে তাহার মুখটা তুলিয়া ধরিয়া হঠাৎ উগ্র কণ্ঠে বলে, অত্যন্ত সহজে বলে ফেললে? কেমন, পছন্দ হওয়াটা তোমাদের কাছে এমনি সহজ ব্যাপার? লাবণ্য কিছু বুঝিতে না পারিয়া সবিস্ময়ে চাহিয়া থাকে। স্বামীর গলা আরো চড়িয়া যায়। উত্তেজিত ভাবে বলিতে থাকে, একবার জড়িয়ে ধরে কাছে টেনে নিলেই পছন্দ হয়ে গেল? এই তো পছন্দের দাম, কেমন না? লাবণ্য চুপ করিয়া থাকে। স্বামী বিছানা হইতে উঠিয়া পড়িয়া ক্ষিপ্তের মধ্যে জিজ্ঞেস করে, বলো, চুপ করে আছো কেন? উত্তর দিতে পারো না? এ কথার উত্তরে কি বলিতে হইবে কিছু বুঝিতে না পারে লাবণ্য চুপ করিয়া থাকে। স্বামী অশান্ত ভাবে ঘরের ভিতরে পায়চারি করিয়া বেড়ায়, কিন্তু স্বামীর উত্তেজনা যেমন বেগে আসে তেমনি তাড়াতাড়ি শান্ত হইয়া যায়। শান্তভাবে আবার তাহার কাছে আসিয়া বসিয়া বলে, রাগ করলে লাবণ্য? লাবণ্য ধরা গলায় বলে, না, তুমি অমন করছিলে কেন? ও কিছু নয়, তোমার সঙ্গে ঠাট্টা করলাম। তুমি আমায় সারা জীবন সত্যি ভালোবাসবে তো? বাসবে? লাবণ্যের মুখ হাসি দেখা দেয়। আরেকবার স্বামীর বুকে মাথা রাখিয়ে সে ধীরে ধীরে অস্ফুট স্বরে বলে, তুমি বুঝি বাসবে না? কিন্তু স্বামীর ঠাট্টার সমাপ্তি ওইখানেই হয়। অর্ধেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া হয়তো লাবণ্য দেখে ঘরের দেওয়ালে টাঙানো বাতিটি উজ্জ্বল ভাবে জ্বলিতেছে এবং স্বামী বিছানায় উঠিয়া বসিয়া তাহার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকাইয়া আছে। সে দৃষ্টিতে অনুরাগের কোমলতা নাই, সে দৃষ্টি তীব্র, তীক্ষ্ণ। লাবণ্য চোখ খুলিয়া চাহিতেই স্বামী যেন অপ্রস্তুত হইয়া চোখ ফিরাইয়া লইয়া সরিয়া বসে। লাবণ্য জিজ্ঞেস করে, অমন করে উঠে বসেছিলে কেন গো? না, কিছু না, তুমি ঘরের মধ্যে কি যেন বলছিলে তাই শুনছিলাম। কি বলছিলাম? না না, বলনি কিছু। যদি কিছু বলো তাই শুনছিলাম। বলিয়া কথাটাকে উড়াইয়া দেয়া স্বামী তাহার উঠিয়া পড়ে। আরে একদিন ভোরের বেলা ঘুম হইতে উঠে লাবণ্য অবাক হইয়া গেল। ঘরের ভেতরে তখন অন্ধকার, দেওয়ালের আলো তেলের অভাবে বোধহয় নিভিয়া গিয়াছে। কিন্তু সকাল হইতেও আর দেরি নাই।
পূর্ব দিকে জানালা দিয়া বাঁশবাগানের মাথায় আকাশের রং ঈষৎ লাল হইয়া উঠিতেছে দেখা যায়। বিছানা হইতে উঠিয়া গিয়া হঠাৎ বাধা পাইয়া লাবণ্য দেখিল তাহার অঞ্চল প্রান্ত নিজের কাপড়ের খুঁটির সহিত স্বামী শক্ত করিয়া বাঁধিয়া রাখিয়াছে। স্বামীর এই রসিকতা মনে মনে হাসিয়া ধীরে ধীরে সে গেরো খুলিয়া লইতেছিল। এমন সময় কাপড়ে সামান্য টান লাগিয়া স্বামী জাগিয়া উঠিল। কিন্তু জাগিয়া উঠিয়া সে এমন কাণ্ড যে করিয়া বসবে একথা লাবণ্য কল্পনাও করিতে পারে নাই। সকলে তাহার হাত চাপিয়া ধরিয়া স্বামী তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করিল, কোথায় কোথায় যাচ্ছ রাত্রে, কোথায় 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 যাচ্ছ এত রাত্রে, কোথায়? স্বামীর ঘুমের ঘোর এখনো কাটে নাই। মনে করিয়া লাবণ্য হাসিয়া বলিল, স্বপ্ন দেখছো নাকি? আমি গো আমি, হাত ছাড়ো, লাগছে। কিন্তু স্বামী কিন্তু উচ্চতর কণ্ঠে বলিল, হ্যাঁ হ্যাঁ তুমি তুমি, তোমায় চিনি, কোথায় যাচ্ছ বলো শিগগির, নইলে খুন করে ফেলবো। এবার লাবণ্য একটু বিরক্তই হইল, বলিল, খুন করবার আগে ভালো করে একটু চোখ দুটো রোগড়ে দেখো, ভোর হয়েছে, উঠতে হবে না? পূর্বে জানালা দিয়ে আকাশে রক্ত আভা তখন ঘরের ভেতর পর্যন্ত ঈষৎ রাঙাইয়া দিয়াছে। সেই দিকে চাইয়া হাত ছাড়িয়া দেয় স্বামী খানিক চুপ করিয়া রহিল। তাহার পর হঠাৎ হো হো করিয়া হাসিয়া বলিল, চোর বলে আর একটু হলে আমায় তোমায় খুন করতে যাচ্ছিলুম, আর কি ভারী বিশ্রী স্বপ্ন দেখেছিলুম। হয়তো কথাটা সত্য, কিন্তু লাবণ্যের মনে কেমন সন্দেহ জাগিতে থাকে। কাপড়ে গিট দেওয়া রসিকতাটা কেমন যেন বিসদৃশ্য থাকে। স্বামীকে সে বুঝিতে পারে না বটে, কিন্তু এবারই সুন্দরী মেয়েটিকে তাহার আরো দুর্গীয় বলিয়া মনে হয়। বয়সে সে তাহার চেয়ে কিছু বড়ই হইবে, নাম মাধুরী। সে যে এবাড়ির কে, এই পরিবারটির সহিত তাহার সম্বন্ধ যে কি তাহা জানিবার উপায় নাই। তাহার স্বামীকে সে দাদা বলিয়া সম্বোধন করে, সুতরাং ভগিনী স্থানীয়া কেহ হইবে, কিন্তু আপনার ভগিনী সে নয়। এ বিষয়ে শুধু চেহারা দেখিলে নয়, তাহার আচরণ দেখিলেও নিঃসন্দেহ হওয়া যায়। মাধুরীর বিবাহ হইয়াছে কি না বলা অসম্ভব। সে চওড়া পা শাড়ি পরে, সর্বাঙ্গে তাহার বহুমূল্য অলঙ্কার সারাক্ষণ ঝলমল করে। পায়ে আলতা পরিয়া বিম্র ফলের মতো অধর দুটি তাম্বুলে রঞ্চিত করিয়া সারাদিন সে পটের ছবিটি সাজিয়া থাকে। অথচ তাহার মাথায় সিঁদুর নাই এবং বিবাহের বয়স অনেকদিন পার হইয়াছে বলিয়াই মনে হয়। তাহার গতিবিধিও রহস্যময়। সারাদিন সে যে কোথায় থাকে কোনো সন্ধান পাওয়া যায় না। হঠাৎ কখনো কোথা হইতে আসিয়া লাবণ্যের গলা জড়াইয়া ধরিয়া চুমা খাইয়া হয়তো বলে, তোকে বড্ড ভালোবেসে ফেলেছি ভাই, তোকে নিয়ে কোথাও পালাই। অর্থহীন সংলগ্ন কথা, তবু লাবণ্যকে হাসিয়া জবাব দিতে হয়, কোথায় পালাবো? কেন, দিল্লি, লাহোর। তুই সাজবি বর, আমি হব তোর কনে। তুই মালকোচা মেরে কাপড় পরবি আর ছোট বড় চুল ছেটে পাঞ্জাবি চড়িয়ে উড়ুনি উড়িয়ে বেরোবি, আর আমি তোর পাশে ঘোমটা দিয়ে থাকবো। রোজগার করে খাওয়াতে পারবি তো? লাবণ্য বলে, কেন, তুমি বড় হও না? দূর, তাহলে মানাবে কেন? আমার এই রূপ কি কোচা চাদর ঢাকা যাবে রে হতভাগী? বলিয়া হাসিয়া আবার মাধুরী উধাও হইয়া যায়। এমন খানিক বাদেই হয়তো আবার ফিরিয়া আসিয়া রন্ধরত্তার লাবণ্যের কড়ায় এক খামচা নুন টিপ করিয়া ফেলিয়া দিয়া বলে, বাপের বাড়ি খালি গিলতে শিখেছিলি বুঝি, রাত্রেও শিখিসনি ছাই? লাবণ্য শশব্যস্ত হইয়া বলে, ও কি করলি ঠাকুরজি, নুন যে দিয়েছি একবার। বেশ তো, খেতে খেতে গিয়ে দাদার মুখ পুড়ে যাবে আর তুই গাল খাবি। বলিয়া মাধুরী হাসিতে থাকে। সে হাসি দেখিলে সব অপরাধ সব অন্যায় মার্জনা করা যায়। কড়াটা নামাইয়া ফেলে লাবণ্য হাসিয়া বলে, তুমি ভারী দুষ্টু, আর তুই লক্ষ্মীর প্যাঁচাটি। বলিয়া রাগ দেখাইয়া মাধুরী চলিয়া যায়। লাবণ্য হাসিতে থাকে। মাধুরী হালচালি এমনই। লাবণ্য তাহাকে না ভালোবাসিয়া থাকিতে পারে নাই। এই ভয়ঙ্কর বাড়িটির ভেতরে লাবণ্যের শঙ্কিত সশস্ত্র মনে এই শুধু মেয়েটির কাছে আসিয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচে। প্রথম দিন হইতেই তাহার অদ্ভুত আচরণের পরিচয় সে পাইয়াছে, তবু মুগ্ধ হইয়াছে। ফুলশয্যা, রাত্রে আয়োজন, অনুষ্ঠান কিছুই তাহাদের হয় নাই। বাপের বাড়ির ঝি তখন উপস্থিত। ইহাদের কাণ্ড কারখানা সম্বন্ধে নানা কঠোর মন্তব্য উচ্চস্বরে অনেকক্ষণ ধরিয়া করিয়াও কোনো ফল না হওয়ায় অবশেষে ঝি নিজের
তাহাকে সারা বিকেল সাজাইয়া গোছাইয়া শয়ন ঘরে ঠেলিয়া পাঠাইয়া দিয়াছিল। নির্জন ঘর, জড়সড় হইয়া একা সে ঘরে বসিয়া থাকার জন্য লজ্জা ও ভয়ের তাহার আর সীমা ছিল না। মাধুরী সকালে একবার তাহাকে দেখা দিয়াই সেই যে অন্তর্ধান হইয়াছিল, সারাদিন তাহার আর দেখা মেলে নাই। স্বামীও কোথায় বাহির হইয়া গিয়াছেন, কখন ফিরিবেন কে জানে। কত রাত তাহাকে এমনি নিঃসঙ্গ ভাবে নির্জন ঘরে কাটাইতে হইবে। ঝিয়ের কাছে পুনর্বার ফিরিয়া যাওয়া উচিত কিনা ভাবিতে ভাবিতে লাবণ্য হঠাৎ চোখে হাত চাপ পড়ায় চমকিয়া উঠিল। প্রথমে মনে হইয়াছিল স্বামী বুঝি আসিয়াছে, কিন্তু পরক্ষণে বুঝিতে পারিল এমন কোমল অঙ্গুলি পুরুষের হইতে পারে না। সঙ্গে সঙ্গে হাসি শুনিয়া তাহার সন্দেহ সহজে দূর হইয়া গেল। মাধুরী খিলখিল করিয়া হাসিয়া তাহার চোখ ছাড়িয়া দিয়া সামনে আসিয়া হাত মুখ নাড়িয়া চোখের অপরূপ ভঙ্গি করিয়া বলিল, মেয়ের কি আস্পর্ধা! উনি ভেবেছেন ওর বর বুঝি এসে চোখ টিপেছে, বরের দায় পড়েছে। পরিচয় তখনও গভীর হয় নাই, তবু লাবণ্য না বলিয়া থাকিতে পারে না। যা, আমি বুঝি তাই ভেবেছি। তবে কি ভেবেছ শুনি? ও পাড়ার ব্যান্দাবষ্টম এসে চোখ টিপেছে? যা বলিয়া চোখ তুলিয়া মাধুরীর দিকে চাইয়া লাবণ্য একেবারে অবাক হইয়া গিয়াছিল। সর্বাঙ্গ পুষ্প ভরণে অলঙ্কৃত করিয়া মাধুরী সাক্ষাৎ বনদেবীর মতোই সাজিয়া আসিয়াছে। সে রূপ দেখিয়া চোখ ফিরানো দুষ্কর। এত ফুলিবার সে কোথা হইতে সংগ্রহ করিল কে জানে। অমন করে অবাক হয়ে দেখছিস কি বল দেখি, বলিয়া লাবণ্যর পাশে বসিয়া পড়িয়া মাধুরী আবার বলিল, এখন বল দেখি তোর ফুলসজ্জা না আমার? অদ্ভুত কথা। তবু লাবণ্য হাসিয়া বলিয়াছিল, তোমারই তো দেখছি, শেষ পর্যন্ত দেখতে পারবি তো? বলিয়া সহস কলহাস্য সমস্ত ঘর মুখরিত করিয়া মাধুরী জোর করিয়া লাবণ্যকে ঠেলিতে ঠেলিতে আবার বলিয়াছিল, তবে বেরো ঘর থেকে, দেখি তোর বুকের জোর। লাবণ্য হাসিতেছিল। ঠেলা দিতে দিতে সত্যি সত্যি তাহাকে দরজার কাছ পর্যন্ত সরাইয়া লইয়া গিয়া হঠাৎ মাধুরী থামিয়া বলিয়াছিল, এই যে মহিদা, আর বুঝি তর সইল না? এই নাও বাপু, তোমার বউ এখন পর্যন্ত আস্তই আছে, আর একটু হইলে ঠেলে ঘরের বার করে দিয়েছিলাম আর কি। মহিম দরজায় দাঁড়িয়েছিল, মুখ তাহার অত্যন্ত গম্ভীর। মাধুরীর রসিকতা তাহার স্পর্শই করে নাই যেন। স্বামীর সামনে পড়িয়া গিয়া লাবণ্য একেবারে লজ্জায় জড়সড় হইয়া ন যৌজ ন তস্ত অবস্থা দাঁড়াইয়া পড়িয়াছিল। মাধুরী তাহাকে হিড়হিড় করিয়া টানিয়া একেবারে বিছানার ওপর ফেলিয়া দিয়া বলিল, নে তাড়াতাড়ি দখল কর ভাই, আমি যাই, মানুষের মন তো মতিভ্রম হতে কতক্ষণ। মহিমের দিকে হাসিয়া একবার চাহিয়া মাধুরী বাহির হইয়া গিয়াছিল, কিন্তু কিছুক্ষণ বাদে ফিরিয়া আসিয়া দরজা হইতে একটা পুটুলি ঘরের ভেতর ফেলিয়া দিয়া বলিল, তোমার বউয়ের ফুলের গহনা নাও মহিদা, তাড়াতাড়িতে দিতে ভুলে গিয়েছিলাম। মহিম গম্ভীর মুখে পুটুলিতে তুলিয়া লইয়া বিছানার ওপর নামিয়া খুলিয়া ফেলিতে কিন্তু দেখা গিয়াছিল তাড়াতাড়ি খুলিবার দরুন বা পুটুলি করিয়া বাঁধিবার জন্য যে কারণেই হোক ফুলগুলি সমস্তই চটকানো। মাধুরীর সব আচরণের অর্থ বোঝা যাক বা না যাক, লাবণ্য সেই দিনই তাহাকে ভালোবাসিয়া ফেলিয়াছিল। রহস্যপুরীর মাঝখানে এমন করিয়া দ্বিধায় দ্বন্দ্ব ভরে আনন্দ লাবণ্যের দিন একরকম কাটিয়া যাইতেছিল। বিমাতা শাসিত বাপের বাড়িতে সুখের সহিত পরিচয় তাহার বড় বেশি হয় নাই, সুতরাং এখানকার দুঃখে অভাবে বড় বেশি বিচলিত হইবার তাহার কথা নয়। এবারই রহস্য এবং ভীত ক্রমশ তাহার গা সওয়া হইয়া গিয়া আসতেছিল। বাপের বাড়ি হইতে কালে ভদ্রে কেহ খোঁজ লইতে আসে, সেখানে যাইবার কিন্তু তাহার আর উপায় নাই। সে বুঝি তাহার ইচ্ছাও নাই। এখানেও কোনো রকম জীবনের দিনগুলো কাটাইয়া দেবার সাহস ও সহিষ্ণুতা সে অনেকটা সঞ্চয় করিয়াও ফেলিয়াছিল, কিন্তু তাহা হইবার নয়। সকালবেলা দূর কোথাও যাইতে হইবে, তাই তাড়াতাড়ি সেদিন মহিম খাওয়া সারিয়া লইয়াছে। পান দিবার জন্য লাবণ্য ঘরে ঢুকিয়াছিল। মহিম তাহাকে বুকের কাছে টানিয়া লইয়া বলিল, আমি কিন্তু আজ যদি না আসতে পারি, তোমায় একলা রাত্রে শুতে ভয় করবে না তো লাবণ্য? ভয় তাহার করিবেই, কিন্তু স্বামীকে সে কথা বলিয়া উদ্বিগ্ন করা উচিত হইবে কিনা বুঝিতে না পারিয়া সে চুপ করিয়া রহিল। মহিম আবার জিজ্ঞেস করিল,
কি গো, বলো না, ভয় করবে? একটু ইতস্তত করে লাবণ্য বলিল, না ভয় আর কি, না ভয় আর কি, ভয় তোমার হবে কেন? একলা শুতেই তুমি চাও, একলাই ভালোবাসো, কেমন? সে স্বরে ব্যঙ্গের আভাস পাইয়া বিস্মিত হইয়া মুখ তুলিয়া লাবণ্য দেখিল স্বামীর মুখ অস্বাভাবিক রকম কঠিন হইয়া উঠিয়াছে। স্বামীর অদ্ভুত আচরণের সহিত তাহার এতদিনে ভালো করিয়াই পরিচয় হইয়াছে। একটু ক্ষুণ্ণ স্বরে বলিল, ভয় পাবো না বললেও দোষ হয় নাকি? জানি না বাপু। না, দোষ আর কি বলিয়া মহিম সে কথা চাপা দিল। কিন্তু কিয়ৎক্ষণ পরে তাহাকে ডাকিয়া বলিল, যাবার আগে তোমাকে একটা জিনিস দেখিয়ে যেতে চাই, দেখবে? কি জিনিস? এসো আমার সঙ্গে। স্বামীর এই ছেলে মানুষটিতে সাই দিয়ে কিনা লাবণ্য বিচার করিতেছিল, কিন্তু মহিম তাহাকে সে অবসর দিল না। হাত ধরিয়া এক প্রকার জোর করিয়া টানিয়ায় তাহাকে যেখানে আনিয়া দাঁড় করাইল সেটি পরিত্যক্ত একদিকের মহলের পুরাতন অপব্যবহার্য একটি ঘর। মরচে পড়া তালা খুলিয়া লাবণ্যকে ভেতরে ঢুকাইয়া তাহার হাতে একটি দেশলাই দিয়া মহিম বলিল, আচ্ছা, এ দেশলাইটা চালো দেখি। লাবণ্য দেশলাই যাইতেছিল, হঠাৎ পেছনের দরজা বন্ধের শব্দ শুনিয়া সবিস্ময়ে তাকাইয়া দেখিল স্বামী বাহিরে গিয়া দরজা ভেজাইয়া দিয়াছেন। শুধু তাই নয়, দরজার শিকলি তোলার শব্দ পাওয়া গেল। এ আবার কি রকম ঠাট্টা? লাবণ্য বলিল, এ কি করছো? ভাড়ার এলো রেখে এসেছি, এখন আমার রঙ্গ করবার সময় নেই, খোলো তাড়াতাড়ি। কিন্তু দরজার ওই দিক হইতে কোনো সারা শব্দ শোনা গেল না। লাবণ্য আবার বলিল, এখন কি ছেলে মানুষের সময়? তোমার এটো থালাবাটি সব পড়ে আছে, পিসিমা ঠাকুরজি কেউ খায়নি, খোলো। কিন্তু তথাপি কেউ উত্তর দিল না। এবার লাবণ্যের ভয় হইল। অন্ধকার ঘরের ভেতরে কিছুই দেখা যায় না, শুধু এখানে ওখানে নানা প্রকার শব্দ হইতে থাকে। লাবণ্য দরজা সবেগে করাঘাত করিয়া নববধূর পক্ষে অশোভন উচ্চ কাতর কণ্ঠে ডাকিল, ওগো, কেন এমন করছো? খুলে দাও, আমার ভয় করছে। কোথাও কাহারও সারা শব্দ নাই। স্বামীকে সে একটু চিনিতে শিখিয়াছে। মনে হইল যদি সে দরজার তালা দিয়া একেবারে চলিয়াই গিয়া থাকে, যদি এ ক্ষণিকের পরিহাস না হয়, ভাবিতেই তাহার সর্বাঙ্গে কাটা দিয়া উঠিল। এখান হইতে চিৎকার করিয়া গলা চিবিয়া ফেলিলেও কেহ যে শুনিতে পাইবে না, একথা সে ভালো করিয়াই বোঝে। এই অন্ধকার নির্জন পরিত্যক্ত ঘরে তাহাকে সারা দিন রাত্রি কতক্ষণ যে কাটাইতে হইবে কে জানে। আশঙ্কার উদ্বেগে কাঁদিয়া ফেলিয়া আর একবার স্বামীকে মিনতি করিয়া কাতর স্বরে সে বলিল, ওগো, তোমার পায়ে পড়ি, খুলে দাও, কেন আমায় এমন করে কষ্ট দিচ্ছ? সে মিনতি কেহ শুনিল না, শুনিবার কেহ ছিল বলিয়াও মনে হয় না। কতক্ষণ এইভাবে যে তাহা কাটিয়াছে সে জানে না। ভয়ের চরম অবস্থার পার হইতে অবসাদে তাহার সমস্ত দেহ মন তখন প্রায় নিস্পন্দ হইয়া আসিয়াছে। লাবণ্যের মনে হইল কে যেন দরজার পাশ দিয়া চলিয়া যাইতেছে। প্রাণপণে চেষ্টা করিয়া সে ডাকিল, কে? বাহিরের পদশব্দ থামিল। লাবণ্য অস্ফুট কণ্ঠে আর একবার বলিল, আমায় খুলে দাও না গো। পরমুহূর্তে সুমধুর হাস্যধ্বনি শোনা গেল, ওমা, তুই এখানে? তাহার পর শিকলি খুলিয়া ঘরে ঢুকিয়া মাধুরী বলিল, আর আমি এই ভেবে চিন্তে নিশ্চিন্তে হয়ে বসে আছি যে তুই পালিয়ে গেছিস। দেখি তোর অন্যায়, দেখি তোর অন্যায় এমন করে মানুষকে হতাশ করে। তাহার কথায় বুড়ি মরার মুখেও হাসি ফোটে। লান হাসিয়া লাবণ্য বলিল, জমের বাড়ি ছাড়া পালাবো কোথায় ঠাকুরজি? যেন সাগ্রহে তাহার মুখের কাছে মুখ আনিয়া মাধুরী বলিল, দূর, জমের বাড়ি যাবি কেন? পৃথিবীতে আর জায়গা নেই? পালাবি বল, সব বন্দোবস্ত করে দিই তাহলে। বাড়ির মাছিটি পর্যন্ত টের পাবে না। তাহার কথার ধরনে এত দুঃখেও লাবণ্যের মুখে আবার হাসি দেখা দিল। খানিক চুপ করিয়া থাকিয়া হঠাৎ জিজ্ঞেস করিয়া বসিল, কিন্তু ও কেন অমন করে ঠাকুরজি? বলতে পারো কি আমার অপরাধ? তোর অপরাধ নয়, মরতে কেন এ বাড়িতে তুই এসে জুটেছিস? পালাতে বললাম, তা কথাটা যেন গায়েই মাখলি না। তোর অপরাধ নয়। কিন্তু খানিক বাদে গম্ভীর হইয়া বলিল, এ বাড়ির এমন দশা কেন জানিস? লাবণ্য তাহার গলার স্বরে বিস্মিত হইয়া উৎসুকভাবে জিজ্ঞেস করিল, কেন? মাধুরী উত্তেজিত কণ্ঠে শোনা গেল, মেয়ে মানুষের সাপে, হাজার হাজার মেয়ে মানুষের সাপে এ বাড়ির প্রত্যেকটি ঘরের ভিত পর্যন্ত
ঝাঁঝরা হয়ে গেছে। 7 পুরুষ ধরে এরা মেয়ে মানুষের এমন অপমান লাঞ্ছনা নেই যা করেনি। তাদের সে অভিশাপ যাবে কোথায়? যা নিয়ে একদিন ছিনিমিনি খেলেছে তারই জন্য দুর্ভাবনা আজ তোর বরের বুক কুড়ে কুড়ে খাচ্ছে। ও যে সেই বংশের শেষ বাতি। কথা কহিতে কহিতে তাহার তখন অঙ্গনের আলোকে নামিয়া আসিয়াছে। সে আলোয় মাধুরীর মুখের চেহারা দেখিয়া লাবণ্য বিস্ময়ে আর সীমা রহিল না। অমানসিক রাগে ও ঘৃণায় তাহার সেই পরম সুন্দর মুখ বিভৎস হইয়া উঠিয়াছে। মাধুরীর সব কথা ভালো করিয়া লাবণ্য সেই দিন বুঝিতে পারে নাই, কিন্তু তাহার মনের কোণে একটি অহেতুক আতঙ্কের সঞ্চার হইয়াছিল। সে আতঙ্ক স্বামীর আচরণে ক্রমশ বাড়িয়াই চলিল। স্বামীকে এখন প্রায়ই দূরে যাইতে হয়, ছুতা করিয়া নয়, সোজাসুজি সবলেই মহিম তাহাকে ঘরের ভেতরে পুরিয়া চাবিবন্ধ করিয়া দিয়া যায়। স্বামী চলিয়া যাইবার পর মাধুরী আসিয়া তাহাকে মুক্ত করিয়া দেয়, এইটুকুনি যা সান্ত্বনা। আবার স্বামী আসিবার পূর্বে মাধুরী তাহাকে ঘরের ভেতর পুরিয়া দরজা বন্ধ করিয়া রাখে। কিন্তু একদিন এ কৌশল ফাঁক হইয়া গেল। মহিম তাহাকে বন্দি করিয়া চলিয়া গিয়াছিল। মাধুরী আসিয়া দরজা খুলিয়া বলিল, মজা দেখবি তো, আয়। কি মজা? পিসিমার ঘরে কি আছে দেখবি? পিসিমা আজ ভুলে ঘরে তালা না দিয়ে কোথায় বেরিয়েছে। সবয়ে লাবণ্য বলিল, না না, দরকার নেই, পিসিমা এসে পড়লে। কিন্তু মাধুরী ছাড়িবার পাত্রী নয়, বলিল, এলেই বা মেরে তো আর ফেলতে পারবে না দুটো জোয়ান মেয়েকে। লাবণ্য তবু আপত্তি করিতেছিল। মাধুরী তাহাকে একরকম জোর করিয়া টানিয়া লইয়া গেল। পিসিমা ঠিক তালা দিতে ভোলেন নাই, তবে দইবার চাবি ঠিক লাগে নাই, তালা লাগা আলগাই আছে। মাধুরী দরজা খুলিয়া লাবণ্যকে টানিয়া লইয়া ঘরে প্রবেশ করিল। ঘর অন্ধকার। সে অন্ধকার চোখ অভ্যস্ত হইয়া যাওয়ার পর দেখা গেল সংকীর্ণ ঘরে কোথাও আর স্থান নাই। ছোট বড় বাক্স, প্যাটরা, সিন্দুক, বাসন কোসন, কাপড় চোপড়ের ছাদ পর্যন্ত বোঝাই হইয়া আছে। লাবণ্য ভয় ভয় বলিল, দেখো দেখো তো হলো, চলো এবার যাই। মাধুরী বলিল, দূর, এখনো কিছুই দেখিসনি। তাহার পর ঝট করিয়া একটা বাক্সের তালা খুলিয়া সে প্রথমে যে জিনিসটি বাহির করিয়া আনিল, অন্ধকারেও তাহার স্বরূপ লাবণ্য চমকাইয়া উঠিল। সেকালে জড়োয়া গহনা। লাবণ্যের মনে হইল অন্ধকারে তাহার মূল্যবান পাথরগুলি হিংস্র সরীসৃপের চোখের মতোই যেন তাহার দিকে ক্রূর দৃষ্টিতে চাহিয়া আছে। লাবণ্যের বুকের ভেতরটা অকারণ ভয়ে শুকাইয়া আসিতেছিল। বলিল, চলো চলো ঠাকুরজি, আমার ভালো লাগছে না। তুই তো আচ্ছা ভয় কাতুরে। মাধুরী সশব্দে সমস্ত বাক্সটা মেঝের ওপর উজাড় করিয়া ফেলিয়া বলিল, নে, বেছে নে। বুড়ির ঘরে এমন জিনিস জমা হয়ে থেকে কোনো লাভ আছে কি? নানা ঠাকুরজি, চলো। কিন্তু মাধুরীর চোখ দুইটা তখন কিসের উন্মত্ততা জ্বলিতেছে। বাক্সের পর বাক্স, পাত্রের পর পাত্র সে মেঝের ওপর উপুর করিয়া ফেলিতেছিল। কঠিন স্বরে বলে, না, দেখি আগে সব। গহনা, টাকা, মুহুর, মণিরত্ন, এই প্রাচীন লুপ্ত প্রায় পরিবারের সমস্ত সম্পদ বৃদ্ধা বুঝি তাহার ঘরে সঞ্চিত করিয়া রাখিয়াছে। সেই সম্পদ আগলাইয়া ডাইনির মতো সে দিন রাত্রি বসিয়া থাকে। অন্ধকারে তাহাদের দিকে চাহিয়া থাকিতে থাকিতে প্রাণহীন প্রস্তরে অস্বাভাবিক জ্যোতির প্রখরতা তাহার চোখেও যেন ফুটিয়া উঠিয়াছে। সহসা লাবণ্য মাগো বলিয়া অস্ফুট চিৎকার করিয়া উঠিল। মাধুরী চোখ তুলিয়া দেখিল বৃদ্ধা দরজায় দাঁড়াইয়া হিংস্র সাপদের মতো তাহার দিকে চাইয়া আছে। সে শুধু এক মুহূর্তের জন্য। পরক্ষণে শোনা গেল বৃদ্ধা সশব্দ দরজা বন্ধ করিয়া বাহির হইতে শিকল তুলিয়া দিতেছে। সঙ্গে সঙ্গে মাধুরী কলহাস্য ঘর মুখরিত হইয়া উঠিল। লাবণ্য কাতর কণ্ঠে বলিল, কি হবে ঠাকুরজি? হবে কি আবার, গয়না পরি, আয়। বলে মাধুরী এক ছড়া মুক্তোর হার লাবণ্যের গায়ের ওপর ছুড়ে দিল। সারাদিন বন্দি থাকিবার পর সন্ধ্যায় মহিম পিসিমার সহিত আসিয়া দরজা খুলিল। ইতিমধ্যে কি তাহাদের কথাবার্তা হইয়াছিল বলা যায় না, কিন্তু মহিম এ ব্যাপারের উল্লেখ পর্যন্ত করিল না। এক গা গহনা করিয়া পিসিমার দিকে তাচ্ছিল্যের দৃষ্টি হানিয়া মহিমের দিকে ফিরিয়া ব্যঙ্গের হাসি হাসিয়া মাধুরী বাহির হইয়া গেল। পিসিমা বা মহিম তাহাকে কেহ কোনো বাধা পর্যন্ত দিল না। নীরবে রাত্রি কাটিল। সকাল হইতে দুপুর পর্যন্ত কোনো কথাই হইল না। বিকেলে হঠাৎ মহিম আসিয়া বলিল, চলো, যেতে হবে। লাবণ্য সবিস্ময়ে স্বামীর মুখের দিকে চাহিল, কিন্তু বুঝিতে পারিল না। মহিম আবার বলিল, ওঠো, যেতে হবে। কোথায় জানি না। মহিম আলনা হইতে একটা চাদর লইয়া তাহার গায়ের ওপর ছুরিয়া দিয়া বলিল, আর কিছু নিতে হবে না, ওঠো।
তাহার গলার স্বরে ভয় পাইয়া লাবণ্য উঠে দাঁড়াইল। কাতর কণ্ঠে একবার শুধু প্রশ্ন করিল, কোথায় যাব? মহিম উত্তর দিল না। তাহার একটি হাত শক্ত করিয়া ধরিয়া ধীরে ধীরে অগ্রসর হইয়া আবার সেই অন্ধকার সুরঙ্গের মতো পথ, আবার সেই হাঁটুভর জঙ্গল, ইট কাঠের স্তূপ পার হইয়া লাবণ্য স্বামীর সহিত বাহির হইয়া আসিল। পেছনে বাড়ির আঙ্গিনায় সর্বাঙ্গ অলঙ্কারে ভূষিত করিয়া সুন্দরী মাধুরী তাহাদের যাত্রাপথের দিকে সকৌতুক দৃষ্টিতে চাহিয়াছিল। এইটুকু শুধু সে দেখিয়া আসিয়াছে, এ বাড়ির প্রথম প্রবেশের সময় সে কলহাস্য তাহাকে অভ্যর্থনা করিয়াছিল, সেই কলহাস্য বিদায়ের বেলায় তাহার কর্ণে ঝঙ্কিত হইতে লাগিল। ট্রেনে সারা পথ কোনো কথা হয় নাই। শহরে আসিয়া যখন পৌঁছালো তখন রাত্রি হইয়াছে। তাহার ওপর দারুণ দুর্যোগ, সারা শহরের ওপর ঝড় ও বৃষ্টির উচ্ছৃঙ্খল মাতামাতি চলিয়াছে। একটা গাড়ি ভাড়া করিয়া মহিম লাবণ্যকে লইয়া উঠিয়া বসিল। গাড়োয়ান জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে হুজুর? যেখানে খুশি। গাড়োয়ান এমন কথা হয়তো আগেও শুনিয়াছে। সে দ্বিরুক্তি না করিয়া গাড়ি হাঁকাইয়া দিল। গাড়ি কিছুক্ষণ চলিবার পর মহিম প্রথম কথা বলিল, এবং কথা বলিল যেন একেবারে নতুন মানুষ হইয়া। বলিল, তোমার অনেক কষ্ট দিয়েছি লাবণ্য। এতদিনের ব্যবহারে আমার মনে মনে তুমি ঘৃণা করতে শুরু করেছো কিনা তাও জানি না, কিন্তু একটি কথা বুঝে আজ আমায় ক্ষমা করতে অনুরোধ করছি লাবণ্য। এতদিনের ব্যবহার আমায় মনে মনে তুমি ঘৃণা করছো না? শুরু করেছো কিনা তা বলতে পারবো না, কিন্তু একটি কথা বুঝে আজ আমায় ক্ষমা করতে অনুরোধ করছি লাবণ্য। এ বাড়ির হাওয়া পর্যন্ত বিষাক্ত, এইটুকু জেনে তুমি আমায় মার্জনা করতে পারবে নাকি কখনো? অন্ধকারে ডান হাতটি বাড়াইয়া স্বামীর হাতটি খুঁজিয়া লইয়া লাবণ্য এই স্নেহ স্বরে অভিভূত হইয়া গিয়া বলিল, কেন তুমি এসব কথা বলছো বলো দেখি? মনে আমার কিছু থাকলে তোমার সঙ্গে এমন করে আসতে পারতাম কি? মহিম গাঢ়স্বরে ডাকিল, লাবণ্য। লাবণ্য স্বামীর বুকে মাথা রাখিয়া পড়িল, কি? আবার আমরা সহজ মানুষের মতো সংসার আরম্ভ করতে পারি না কি লাবণ্য? 7 পুরুষের পাপ দেহ থেকে ধুয়ে ফেলে আবার নতুন জন্ম পাওয়া যায় নাকি? যেখানে কেউ আমাদের জানে না এমন জায়গা একেবারে নতুন করে জীবন আরম্ভ করলে আবার আমি সহজ হতে পারবো নাকি? কেন পারবে না? তুমি জানো না লাবণ্য, কত বাধা, রক্তের ভেতরে কত বিষ জমে আছে, কিন্তু এই বিষ থেকে আমি মুক্ত হবই শুধু যদি তোমার ভালোবাসা পাই। তোমায় আমি ভালোবাসি না? বাসো জানি, কিন্তু অসুস্থ মনে অকারণ সন্দেহ জাগে। সে সন্দেহে মিছে পুড়ে মরি, তোমাকেও পোড়াই। তুমি শুনে হাসবে লাবণ্য, কিন্তু তুমি ও কথাটি প্রতিদিন আমাকে বলে স্মরণ করিয়ে দিলে আমি যেন জোর পাই। গাড়োয়ান ঝড় বৃষ্টির মধ্যে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরিয়া ঘুরিয়া হয়রান হয়ে এক সময় বলিল, সারা রাত ধরে তো ঘুরতে পারি না বাবু। আচ্ছা থাক। বলিয়া সে ঝড় বৃষ্টির মধ্যে অপরিচিত স্থানের মহিম হঠাৎ লাবণ্যের হাত ধরিয়া নামিয়া পড়িল। গাড়োয়ান ভাড়া বুঝিয়া পাইয়া অবাক হইয়া কি ভাবিতে ভাবিতে চলিয়া গেল সেই জানে। মহিম বলিল, ভয় করছে না তো লাবণ্য? চাদরটা ভালো করিয়া মুড়ি দিয়া স্বামীর বুকের কাছে ঘেঁষিয়া দাঁড়াইয়া লাবণ্য বলিল, না, কিন্তু কোথায় যাবে? চলো না যেদিকে খুশি। ঝড় বৃষ্টি থামলে যেখানে গিয়া উঠবো সেইখানে ভাবা আমাদের নবজন্ম হলো। লাবণ্য কথা কহিল না। স্বামীর হাত ধরিয়া নীরবে চলিতে শুরু করিল। উদ্দেশ্যহীন চলা। কোনো সময়ে তাহার ছোট্ট নদীটির ধারে আসিয়া পৌঁছাইছে জানিতেও পারে নাই। মহিম বলিল, চলো ওই পোল পার হয়ে যাব। এবার লাবণ্য একটু ইতস্তত করিল, বলিল, কিন্তু ও পোল ভাঙা কিনা কে জানে, যদি পড়ে যাও? তুমিও আমার সঙ্গে পড়বে, পারবে না পড়তে? আবার তাহার চোখে সে অদ্ভুত দৃষ্টি দেখিয়া লাবণ্য চমকিয়া উঠিল। গাড়ির নিরাপদ আশ্রয়ে লাবণ্যকে বুকের কাছে ধরিয়া যে স্বপ্ন সে দেখাইয়াছিল, এতখানি পথ হাঁটিতে হাঁটিতে তাহা মহিমের মন হইতে কখন লুপ্ত হইয়া গিয়াছে। কি বিশ্বাস নারীকে করা যায়? কি তাহার প্রেমের মূল্য? আজ যে ভালোবাসিয়াছে, কাল বিশ্বাসঘাতকতা করিতে তাহার কতক্ষণ? তাহার চেয়ে এই মধুরতর মুহূর্তটিকে চিরন্তন করিয়া রাখিয়া নিশ্চিন্ত হইয়া যায় নাকি? এই সন্দেহের দোলা হইতে চিরদিনের মতো রক্ষা পাইয়া তাহার ক্লান্ত মন যেন তাহা হইলে পরম বিশ্রাম লাভ করিতে পারে। ভালোবাসা জীবনে যদি আপনাকে অপমানই করে, তখন তাহাকে মৃত্যুর মধ্যে অমর করিয়া রাখিলে ক্ষতি কি?
লাবণের হাত ধরিয়া দোদুল্যমান সেতুর ওপর দিয়া লইয়া যাইতে যাইতে অকস্মাৎ মহিম তাহাকে ঠেলিয়া দেয়। তাহার পরের কথা বলিয়াছি। আমার কাহিনী ওইখানে আসিয়া থামিয়াছে। পোল পার হইয়া মহিম লাবণ্যকে লইয়া কোথায় গিয়াছে আমি জানি না। আমার কল্পনার অন্ধকারে তাহার বিলীন হইয়া গিয়াছে। কে জানে, মাধুরী হয়তো সে জনহীন ধ্বংসাবশিষ্ট প্রাসাদের কক্ষে কক্ষে কখনো পেতনির মতো ঘুরে বেড়ায়, হয়তো আর কোথাও জীবনের সেতু হইতে মহিম লাবণ্যকে কবে ঠেলিয়া দিয়াছে।